আবার স্বাগত জানাচ্ছি 21 বিজনেস, সঙ্গে আছি রহমান রনব। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারে সর্বশেষ খবরাখবর। দর্শক, জানিয়ে দিচ্ছি দেশের পুঁজিবাজারে সর্বশেষ খবরাখবর, শেয়ার বাজারের সর্বশেষ তথ্য নিয়ে অপেক্ষা করছেন সহকর্মী রাজীব জামান। চলে যাচ্ছি তার কাছে। রহমান রানা, আপনাকে অনেক ধন্যবাদ। জানিয়ে দিচ্ছে আজকের দিনের শেষের ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের সবশেষ খবরাখবরগুলো। রনা, আজকে দিনের শুরুতে খানিকটা ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে দিন শুরু হলো। উঠানামার পরে দিনের শেষ ভাগে এসে কিন্তু ভালোই একটা ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে শেষ হয়েছে। বিশেষ করে আপনি জানেন যে বিশেষ করে আইসিবির যে ৩,০০০ কোটি টাকার বাজার স্টেবিলাইজ যে ফান্ড, সেটির সুদ 4% নামিয়ে নিয়ে অনুমোদন দেওয়ার পর থেকেই কিন্তু আমরা বিনিয়োগকারীদের বেশ বিনিয়োগের ঝোঁক দেখেছি। আজকে দিনের শেষে এসে তারই প্রতিফলন অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি সর্বমোট লেনদেন ছাড়িয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রায় 512 কোটি টাকার কিছুটা বেশি। সেই সাথে লেনদেন হওয়া প্রতিষ্ঠান বা মিউচুয়াল ফান্ড ইন্ডেক্সের মধ্যে আজকে দিনের শেষে এসে দর বেড়েছে বেশিরভাগেরই। দর বেড়েছে 203টির, আর কমেছিল 128টির। এছাড়া অপরিবর্তিত অবস্থায় থেকে লেনদেন হচ্ছে 71টির। আর দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচকটি আমরা দেখতে পাচ্ছি 24 পয়েন্টের মতো বেড়ে 5,226 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের টপ ট্রেড তালিকায় দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এশিয়াটিক ল্যাবরেটরিজ ছিল প্রথম স্থানে, তারপর রয়েছে যথাক্রমে এনআরবি ব্যাংক, এছাড়া রয়েছে আইসিবি, ফাইন ফুডস, গ্রামীণ ফোন, ড্রাগন সোয়েটার, এছাড়া রয়েছে জেনেক্স, ইনফোসিস, রবি এজিয়েটা, এছাড়া গোল্ডেন সন এবং ব্র্যাক ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো টপ ট্রেডে আধিপত্য ছিল দিনের বেশিরভাগ সময় ধরে এবং দিনের শেষে এসেও একই রকম চিত্র ছিল। এছাড়া শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধির তালিকায় আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জে দেখতে পাচ্ছি দুলামিয়া কটন, এছাড়া ছিল ড্রাগন সুইটার লিমিটেড, এছাড়া এস আলম কোল্ড স্টিলস লিমিটেড, দেশবন্ধু, এছাড়া সাহিব পাওয়ার টেক, ফুয়াং ফুড, তশরিফা ইন্ডাস্ট্রিজ, বিপিএমএল, ইন্ট্রাকো সিএনজি, এমএল ডাইং, ফার ইস্ট ফাইন্যান্সের মতো প্রতিষ্ঠানগুলো শতাংশ হিসেবে মূল্যবৃদ্ধির তালিকার শীর্ষে অবস্থান করেছে আজকে দিনের শেষে এসে ঢাকা স্টক এক্সচেঞ্জে। এছাড়া এর বিপরীত চিত্র যদি আপনাদেরকে জানে, অর্থাৎ সবচেয়ে বেশি শতাংশ হিসেবে মূল্য হারিয়েছে যে প্রতিষ্ঠানগুলো, তার মধ্যে ছিল এমআরএ ডোয়েল, ডেফোডিল কম্পিউটার, বিআইএফসি, গ্লোবাল হেভি কেমিক্যাল, এনআরবি ব্যাংক, মার্কেন্টাল ইন্স্যুরেন্স, এছাড়া প্রাইম টেক্সটি, এছাড়া ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড, এলাকা মিউচুয়াল ফান্ড, এগুলো ছিল দর হারানোর শীর্ষে তালিকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। এবং খাতভিত্তিক চিত্রে ব্যাংকিং সেক্টরের থেকে আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল সেক্টরের বেশ আধিপত্য ছিল, তারপর ছিল ব্যাংকিং সেক্টর, টেক্সটাইল এবং অন্যান্য খাতগুলো। তো রণ, এই ছিল দিনের শেষে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরাখবর। রাজীব জামান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার মোহাম্মদ মাইনুদ্দিন এফসিএ এসিএস এর সঙ্গে। আপনাকে স্বাগত 21 বিজনেসে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা কিছু তাত্ত্বিক বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটু যে ইস্যুটা বর্তমানে সামনে আছে সেটি হচ্ছে শেষ পর্যন্ত 4% সুদ হারেই আইসিবি কিন্তু তহবিলটা পাচ্ছে। অনুমোদন তো আগেই দিয়ে দিয়েছিল, সুদ হার নিয়ে একটু সমস্যা ছিল। কিভাবে দেখছেন, বাজারে কেমন প্রভাব পড়তে পারে বিষয়টা? না, রিয়েলি ইটস এ গুড সাইন, অনেস্টলি স্পিকিং। ইনফ্যাক্ট আমরা 2 দিন ধরে জাস্ট ওয়েট করছিলাম যে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক এটাকে রিভিউ করবে। 10% ইন্টারেস্ট ইজ টু হাই, একদম। তো 4% আই থিংক ইজ রিজনেবল এবং এটা মার্কেট ডেফিনেটলি পজিটিভ একটা প্রাইস দিবে। আচ্ছা, এখন কিছু তো লোন পরিশোধেও তারা আসলে এই টাকাটা কাজে লাগাবে, সেই ক্ষেত্রে এটিকে আপনি কিভাবে দেখছেন? না, ঠিক আছে, আমি যদি লং টার্ম যে এটা আছে ইন্টারেস্ট রেটটাকে সেটাকে যদি কিছুটা অ্যাডজাস্ট করতে পারে, তাহলে তো আইসিবি যখন হেলদি হবে তখন সেটা সক্ষমতাও বাড়বে, সক্ষমতা তার বাড়বে, তখন সে মার্কেট থেকে আরেকটু প্রপারলি ম্যানেজ করতে পারবে। আচ্ছা, মানে নীতি সহায়তা আসলে দরকারি, তাই না? আমরা যদি দেখি পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান সবাই কিন্তু নীতি সহায়তা পাওয়ার পরেই রেকর্ডের পর রেকর্ড আমরা দেখতে পাচ্ছি সেসব স্টক এক্সচেঞ্জে। আমরা দেখলাম পাকিস্তানের মার্কেট 1 লাখের মাইল ফলক ছুঁয়েছে। ভারতের মার্কেটকে আমরা দেখেছি কিন্তু 85,000 আশেপাশে উঠে গিয়েছিল। আমরা কি ভবিষ্যতে এরকমটি না হলেও এর অর্ধেক অথবা তারও অর্ধেক একটা পর্যায়ে যেতে পারি কিনা, কিভাবে দেখছেন ভবিষ্যৎ? অবশ্যই আমি মনে করি আমাদের দেশের মার্কেটের এখন যে সাইজ এবং সত্যিকার অর্থে আমরা যতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে বা কান্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড এর সাথে, সেটা অবশ্যই মার্কেট আরো অনেক দূর যাবে বলে আমি বিশ্বাস করি। পুঁজিবাজার উন্নয়নে আরো কি করা উচিত বলে আপনি আসলে মনে করেন? কোন কোন জায়গায় গুরুত্ব দেওয়া উচিত? হ্যাঁ, আসলে ডেভেলপমেন্টের জায়গায় যদি বলি, একটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি, দেখুন আমরা যদি সিম্পলি একটা গাড়িকে আমরা যদি পুঁজিবাজার রেগুলেটরকে ড্যাশবোর্ডের মতো করে দেখি, খেয়াল করেন সিম্পলি একটা ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু আমি সমস্ত ইন্ডিকেটর গুলো পাচ্ছি একটা গাড়ির। সেখানে কি পরিমাণ মাইলেজ পাচ্ছে, ফুয়েল কনজাম্পশন হচ্ছে, ব্রেক এরিয়াটা কি,
অল ইন্ডিকেটর আমি পাচ্ছি। তার মানে আমার ড্যাশবোর্ডে কিন্তু আমাকে শো করছে কি ধরনের প্রবলেম হচ্ছে বা কি হচ্ছে, কিন্তু ওই তথ্য এই নয় যে ড্যাশবোর্ডে প্রবলেমটা আসলে কোথায় কোথায় আছে, বিভিন্ন অ্যাঙ্গেলের মধ্যে আচ্ছা। আছে। ওই প্রবলেমগুলোকে আমরা আইডেন্টিফাই যদি ট্রিটমেন্ট করতে পারি প্রপারলি, রাইট হুম ওয়েতে, হুম তাহলে সেটা একটা সাপোর্ট দিতে পারে। হুম সেকেন্ডলি যেটা বলতে পারি, অবশ্যই বিশেষ করে আমাদের যে ফাইন্যান্সিয়াল মার্কেটের যে রেগুলেটর গুলো আছে, হুম স্পেশালি হুম আমি বলতে পারি এনবিআর এর কথা যদি হুম বলি, হুম বাংলাদেশ ব্যাংকের কথা বলি, বিসিএক এর কথা যদি বলি, যেমন এই তিনটার মধ্যে যদি একটা কোলাবোরেশন বা অ্যালাইনমেন্ট থাকে, হুম। তখন কিন্তু সেটা পুঁজিবাজারকে আরো অনেক দূর সাপোর্ট করে থাকে। আচ্ছা যেমন ধরেন আচ্ছা। আমরা যদি ব্যাংকের ইন্টারেস্ট রেটের কথা বলি, হুম। ব্যাংকের ইন্টারেস্ট রেট যদি আপনি বৃদ্ধি করেন, সেটা আবার আমার ক্যাপিটাল মার্কেটের সাথে জড়িত। একদম। আবার দেখা যাচ্ছে ব্যাংকের ফাইন্যান্স কস্টের সাথে আবার এনবিআর এর একটা হুম হুম সামঞ্জস্য। হুম হুম। এই তিনটা যদি একটা কোলাবোরেশন থাকে, তখন সেটা আসলে আমাদের এবং ওভারঅল। এই মুহূর্তে কিছুটা আন্তরিক কি মনে হচ্ছে কিনা, কারণ গেইন ট্যাক্স অর্ধেক করলো, বাংলাদেশ ব্যাংকও 3,000 কোটি টাকার সহায়তা দিচ্ছে, কম সুদে দিচ্ছে, এসিসিও কিন্তু অনেক কাজ করছে। প্রথম দিকে একটু কেমন কেমন মনে হচ্ছিল মার্কেটের জন্য, কিন্তু এই মুহূর্তে আসলে সব মিলে কিভাবে দেখছেন যেহেতু সংস্থার আন্তরিকতা? আপনি এই শুরুতে আমরা যে পয়েন্টটা নিয়ে ডিসকাস করলাম যে আজকে 3,000 কোটি টাকা যে হুম ইস্যুটা, এটা দেখেও কিন্তু আমরা অনেকটা বুঝতে পারছি যে আসলে হুম হুম। পজিটিভলি টাইপ করছে। মানে এবং সরকার ডেফিনেটলি চাচ্ছে এখানে মার্কেট বাংলাদেশ ভালো হোক। ব্যাংকেরও সহযোগিতা আছে, যেটা বিশেষ এই যে পয়েন্টটার কথা বললাম, হুম এটার আমরা একটা ব্যাক দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট আমরা যে ট্রান্সপোর্টের কথা বলছি, সেখানেও হুম যে হুম তাদের হুম যে হুম। কোর পারপাসটা, সেটাও কিন্তু আসলে ডেভেলপমেন্টের জায়গা থেকে আই থিঙ্ক যে যদি আমরা এভাবে ধরে রাখতে পারি এবং করতে পারি কাজটা, সেটা একটা পজিটিভ আপনি টাস্ক ফোর্সের কথা বলছেন, আমরা জানি যে ডিভিডেন্ড যদি ঠিক মতো ডিসবার্সমেন্ট না করে তাহলে পরিচালকদের জরিমানা করা হবে। T+1 এর সিদ্ধান্ত নিচ্ছে, 2% 30% নিয়ে তারা কাজ করছে, ভালো শেয়ার নিয়েও তারা বৈঠক এক দুটা করেছে। তো ভালো আইপিও আসতে হবে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। তার আগে আরেকটা ছোট একটা ইস্যু নিয়ে একটু জানতে চাইবো যে শ্বেতপত্রে আমরা দেখলাম যে গত 15 বছরে বিভিন্নভাবে আইপিওর মাধ্যমে হোক, প্লেসমেন্টের মাধ্যমে হোক, বন্ডের মাধ্যমে হোক, জালিয়াতি, কারসাজি, অনেক কিছুর মাধ্যমে 1,00,000 কোটি টাকার একটা লোপাটের কথা আমরা শুনছি গত 15 বছরে হয়েছে। তো সেক্ষেত্রে নিহত সংস্থাও আসলে এর বাইরে ছিল না, কিন্তু এখন আবার তারা অনেক আন্তরিক। কিভাবে এই বিষয়টিকে আপনি দেখছেন আসলে, আর যদি বন্ডের কথাটাও বলি সেইখানে কিভাবে দেখছেন আসলে? জি আপনাকে ধন্যবাদ। আপনি আসলে রাইটলি বলেছেন। ইনফ্যাক্ট আমরাও আজকে এবং গত এ থেকে পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যে জিনিসগুলো আসছে, এটা খুবই দুঃখজনক সত্যিকার অর্থে। ইনফ্যাক্ট আপনি দেখেন, আমরা যে এই যে মেগা প্রজেক্ট বা যে 4টা পয়েন্টের কথা বলছি, স্পেশালি ব্যাংকিং সেক্টর বা ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার সেক্টর, ইনফ্যাক্ট আইসিটি সেক্টর এজ ওয়েল, এছাড়াও আরো অন্যগুলোতে আছে। সো এই পয়েন্টগুলো দেখেন, মেগা মেগা প্রজেক্ট, হিউজ হিউজ ইনভেস্টমেন্ট। আলটিমেটলি এই যে প্রজেক্টের যে ডেভেলপমেন্ট গুলো হচ্ছে, সে টাকাগুলো পরবর্তী গভর্নমেন্ট কিভাবে নেয়, সেটা বাজেটের মাধ্যমে সেই ইন্ডাস্ট্রির উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ে। হ্যাঁ, ডেফিনেটলি। কারণ তার তো সিংহভাগ রেভিনিউ আসে শুধুমাত্র ট্যাক্সেশনের মাধ্যমে, এনবিআর এর যে রেভিনিউর মাধ্যমে। তো এই জায়গাতে আমি মনে করি মানে লেট ইজ বেটার দেন নেভার, অনেস্টলি স্পিকিং। তো সেই দিক থেকে আমি বলতে পারি যে এটা অবশ্যই একটা পজিটিভ ব্রাইট দিবে। যা হয়ে গেছে এটা নিয়ে তো আসলে খুব বেশি চাইতে আমরা সামনে ভালো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে বন্ডে অনেক কথা হচ্ছে, কারা কারা আসলে এখানে টাকা ইনভেস্ট করেছে, কিভাবে ইনভেস্ট করেছে, বিষয়গুলো আসলে তদন্ত তো হতেই পারে, আমরা অবশ্যই প্রত্যাশা করব সেটি। তো একটু তাত্ত্বিক আলোচনা একটু যেতে চাই, একটু জানতে চাইবো, আমরা ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট নিয়ে কথা বলছেন, তো একটু জানতে চাই একটা কোম্পানি ডিভিডেন্ড আসলে মানে তার ডিভিডেন্ড পলিসিটা আসলে কেমন হতে পারে, এই একটা বিষয় একটু জানতে চাইতে পারি আপনার কাছ থেকে। সেই সাথে একজন বিনিয়োগকারী বিনিয়োগ করবে একটা শেয়ার, তো সেই শেয়ারের ফেয়ার ভ্যালুটা কিভাবে আসলে নির্ধারণ করবে, এই দুটো বিষয় একটু জানতে চাই আপনার কাছ থেকে। থ্যাংক ইউ ভাই। একটা আসলে অ্যাজ এ ফাইন্যান্স গাইড হিসেবে আমি যেভাবে দেখি আর কি, ধরেন আপনার একজন সাধারণ ইনভেস্টর হিসেবে একটা শেয়ারের দাম আসলে কিভাবে নির্ধারণ করা উচিত। যেমন ধরেন আমরা একটা কোম্পানি যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি, সেখানে কিন্তু তার এনএভিটা পাই, নেট অ্যাসেট ভ্যালু, অর্থাৎ একটা কোম্পানি পার শেয়ার তার ভ্যালুটা কত, এটা কিন্তু আমরা ওখানে দেখতে পাচ্ছি। ওকে, দেন আমাদেরকে এটার সাথে কি করতে হবে, এখানে আমাদেরকে তার অ্যাসেটটার কোয়ালিটি দেখতে হবে, অ্যাসেটটার ভ্যালুয়েশনটা দেখতে হবে, এটা কি কস্ট মেথডে না রিভ্যালুয়েশন মেথডে। ধরেন আপনার কোম্পানিতে আপনার একটা ল্যান্ড কিনে আছে, সেটা আরো 10 বছর 20 বছর আগে, কিন্তু আপনি এটা কখনো ভ্যালুয়েশন করেন নাই। তার মানে আপনি ভ্যালুয়েশন করলে কিন্তু আজকাল মার্কেট প্রাইস, এটা প্রাইস কিন্তু অনেক হাই, তার মানে আপনি ওই এনএভির সাথে ওই ভ্যালুয়েশনেরটাকে একটা অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। এট দ্য সেম টাইম আপনার তার প্রফিটেবিলিটি জায়গাটা আছে, তার ক্যাশ ফ্লোর প্রজেকশন গুলো আছে, ওই অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের তাদের কোয়ালিটি জায়গা, আমরা শুধুমাত্র ফাইন্যান্সিয়াল জায়গাটা দেখে না, নন ফাইন্যান্সিয়াল জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনি ফিউচার প্রজেকশনটাকে প্রজেক্ট করার জন্য। তো এই জায়গাগুলোতে আমি মনে করি এনএভির সাথে ওই অ্যাসেট ভ্যালুয়েশন এজ ওয়েল এজ নন ফাইন্যান্সিয়াল ফ্যাক্ট, এই কম্বিনেশন গুলোকে অ্যাডজাস্ট করেই একটা
শেয়ার প্রাইস আসলে ডিটারমাইন হওয়া উচিত, বা অবশ্যই। ওইটারই একটা বাইট। আর ডিভিডেন্ড পলিসিটা আসলে কেমন হওয়া উচিত একটা কোম্পানির? রাইট, যেটা বললেন ডিভিডেন্ড জায়গা থেকে, আমি ডেফিনেটলি ডিভিডেন্ড তো শেয়ার হোল্ডার এজিএম এন্ড ডিরেক্টরের মাধ্যমে এটা হয়, বাট আমরা এজ ইনভেস্টর হিসেবে যেভাবে দেখি, দেখেন আপনি যদি আমরা নর্মালি একটা ব্যাংকে যদি আমি 100 টাকা ইনভেস্ট করি, আমি কিন্তু মিনিমাম 10% মতো ডিভিডেন্ড পাই, ইন্টারেস্ট পাই, কেমন? তার মানে 10% যদি আমি ইন্টারেস্ট পাই, 100 টাকা আমি বছরে 10 টাকা করে পাই। সেই ক্ষেত্রে একটা কোম্পানির যদি তার শেয়ার প্রাইস যদি 100 টাকা হয়, আমাকে যদি 10% ডিভিডেন্ড দেয়, তাহলে আমি পাচ্ছি কত? 1 টাকা, কারণ আমাকে ফেস ভ্যালুর উপরে 10% দেওয়া হচ্ছে। তার মানে এই যে আমি ইনভেস্টমেন্ট করলাম, তাহলে ডেফিনেটলি একটা ডিভিডেন্ড পলিসির জায়গা থেকে ওটা ডিভিডেন্ড কত হওয়া উচিত, এই জায়গা থেকে আমি যদি মনে করি ইনভেস্টমেন্টের আমরা যেভাবে দেখি, যে অবশ্যই ওই প্রাইসটার সাথে আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটার সাথে একটা সামঞ্জস্য রেখে তখন গিয়ে আমার ডিভিডেন্ড ডিক্লারেশনটা হওয়া উচিত। তখন আসলে ইনভেস্টমেন্টটা আরো বেশি প্রোটেক্টিভ হবে এবং ইনভেস্টর অনেক বেশি আগ্রহী হবে পুঁজিবাজারে বিনিয়োগ। বিনিয়োগকারীদের বিনিয়োগ কৌশলটা আসলে কেমন হওয়া উচিত এই মুহূর্তে, কিভাবে দেখছেন? জি, অবশ্যই ডেফিনেটলি আপনি যদি আমরা এভাবে বলি, একজন বিনিয়োগকারী তো তার ডেফিনেটলি তার শর্ট টার্ম এবং লং টার্ম দু ধরনের পুঁজি থাকতে পারে, কেমন? তো শর্ট টার্ম পুঁজিটাকে সত্যিকার অর্থে আমি আমার ব্যক্তিগতভাবে আমি কখনো সাপোর্ট করি না, কারণ হচ্ছে ক্যাপিটাল মার্কেট কিন্তু একটা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের মার্কেট। হ্যাঁ, সেখানে আপনাকে একটা লং টার্ম প্রজেকশনে রেখে করতে হবে। আপনি যদি দেখা যাচ্ছে কথার কথা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল থেকে বা কোন একজন বন্ধু বান্ধব থেকে কিছু শর্ট টার্মের জন্য নিয়ে আসলেন, কিন্তু মার্কেট তো এমন না যে আপনাকে 2 দিনে রিটার্ন দিচ্ছে, ব্যাংকও কিন্তু আপনাকে 2 দিনে রিটার্ন দিচ্ছে না। তার মানে কি আপনাকে একটা রিজনেবল টাইম কিন্তু দিতে হবে, তখন আপনার রিটার্ন আসবে। বাট ওই শর্ট টার্মের জন্য যদি নেন, তখন কিন্তু লং টার্মের জন্য এটা আপনাকে ইয়ে করবে না। তো আপনাকেও ওই লং টার্মের কথাটা মাথায় রেখে যদি আপনি করেন, তাহলে সেটা আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে বলে আমি মনে করি। মানে একদম 30 সেকেন্ডে কেমন দেখছেন বর্তমান যে শেয়ার প্রাইস গুলোকে, মানে এখানটা কতটা বিনিয়োগযোগ্য আসলে? যে এইটা যদি বলি আমরা লাস্ট কয়েকদিনে যদি পার্সপেক্টিভ দেখি, সেক্ষেত্রে কি অবশ্যই আমরা বলি যে প্রাইসটা অনেকটাই ডাউন করেছে, কারণ বিভিন্ন সিচুয়েশনে আমরা সবাই জানি পার্সপেক্টিভ মিলাই। বাট আমি মনে করি যে রেগুলেটর এবং সমস্ত জিনিসগুলো নিয়ে অনেক 2-3টা পয়েন্ট অলরেডি আমাদের চলে আসছে, যে পজিটিভ একটা ইন্ডিকেশন আসছে, এবং সব মিলাইয়া আমি মনে করি যে ভবিষ্যতে ইনশাল্লাহ ভালোর দিকে যাবে বলে আমি আশাবাদী। আমরাও সেটাই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ রণ ভাই, আপনাকেও ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শক এবং একুশে টিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরব একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন।